Yes. So let me start. So this is your first class on atomic and molecular physics. Actually, ঠিক আছে, যাই হোক, তোমাদের সবাইকে গুড মর্নিং এবং তোমাদের ওয়েলকাম জানাচ্ছি অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স কোর্সের ক্লাসে। কেমন? ইনফ্যাক্ট তোমাদের বোধহয় একটি মাত্র টেকনিক্যালি একটি মাত্র জেনারেল থিওরির ক্লাস আছে, সেটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স। এবং এই সেমিস্টারটা অবভিয়াসলি আমাকেই নিতে হচ্ছে অ্যাটমিক মলিকুলার ফিজিক্সে। এটা যে এই সাবজেক্টটা, যাই হোক, আমি সাবজেক্টটা সম্বন্ধে একটু পরে বলছি। তো অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ইটস অ্যান অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। সুতরাং তোমাদের যেটা খুব ফ্লুয়েন্ট হতে হয় কোয়ান্টাম মেকানিক্সে, যাতে করে ইউ ক্যান স্টাডি দ্য অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স। এবং তোমরা যে কোয়ান্টাম মেকানিক্স পড়েছো, ইনফ্যাক্ট দ্যাট ইজ হোয়াট এভার ইউ হ্যাভ অলরেডি লার্ন ইউর কোয়ান্টাম মেকানিক্স ক্লাসেস, তার অ্যাপ্লিকেশনস পাবে এই অ্যাটমিক ফিজিক্স, অ্যাটমিক মলিকুলার ফিজিক্স, যাই হোক, অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স ক্লাসে। আমার যা দায়িত্বের ব্যাপারে সেটা হচ্ছে আমি একটু বলে নিই। আমার যে দায়িত্ব সেটা হচ্ছে এই যে I have to cover the atomic physics as well as molecular physics. কেমন? কাকে অ্যাটম বলে, কাকে মলিকিউল বলে, সেগুলো তো ভবিষ্যতেই বলবো, বা এখনো তোমরা জানো অলরেডি, যদিও তবুও আমি একটু রিপিট করে নেবো পরে। সুতরাং অ্যাটমিক ফিজিক্সের আন্ডারে আমি প্রথমে অ্যাটমিক ফিজিক্সটাই পড়াবো, যেটা কনভেনশনাল ওয়ে। অ্যাটমিক ফিজিক্সটাই বোধহয় পড়ানো প্রথমে ভালো। অ্যাটমিক ফিজিক্সটা আমি পড়াবো, অ্যাটমিক ফিজিক্স, তারপরে আমি মলিকুলার ফিজিক্স আসবে। কেমন? অ্যাটমিক এবং মলিকুলার ফিজিক্স যদিও দুটো একই সাবজেক্ট, মানে একটাই কি বলে কোর্সের আন্ডারে পড়ানো হচ্ছে, কিন্তু দুটোর ফ্লেভার একেবারে আলাদা। কেমন? সেই ফ্লেভারটা কি সেটা পরে পরে তোমরা জানতে পারবে। ইন এনি কেস, তোমাদের তো এই প্রশ্নটা অবশ্যই আমরা করে থাকি যে তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টের মানে কি, হোয়াট ইজ অ্যাটমিক ফিজিক্স, মানে হুইচ পার্ট of the physics will be covered under atomic physics। এই কথাটা যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে তোমাদের উত্তরটা হওয়া উচিত এইভাবে, যে আমরা অ্যাটমিক ফিজিক্সের আন্ডারে যেটা পড়ি সেটা হচ্ছে অ্যাটমের সাথে এক্সটার্নাল ফিল্ডের ইন্টারঅ্যাকশন, সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপি, অ্যাটমিক স্পেকট্রোস্কোপি। এবং সেই স্পেকট্রোস্কোপি অ্যানালাইজ করে আমরা যেটা করি, অ্যাটমকে দেখতে কেমন সেটা জানতে পারা যায়, যার ফলে তাকে বলা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। যার ফলে আমাদের অ্যাটমিক ফিজিক্স তার দুটো ব্রাঞ্চ বেসিক্যালি, একটা হচ্ছে স্পেকট্রোস্কোপি আর একটা হচ্ছে তোমার স্ট্রাকচার, অর্থাৎ স্পেকট্রোস্কোপি বলতে মিন করছে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি। কেমন? সুতরাং অ্যাটমিক স্পেকট্রোস্কোপি এবং অ্যাটমিক স্ট্রাকচার, এই দুটো জিনিস মিলিয়ে যে সাবজেক্টটা তৈরি হলো সেটাকেই আমরা অ্যাটমিক ফিজিক্স বলে থাকি। অ্যাটমিক স্পেকট্রোস্কোপি কাকে বলে একটু আগে বললাম, দি ইন্টারাকশন বিটুইন অ্যাটম অ্যান্ড এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তার যে ইন্টারাকশনের ফলে যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি। তার মানে বুঝতে পারছো, আমি অ্যাটমিক স্ট্রাকচার তোমাদের পড়াবো, কেমন, এবং অ্যাটমিক স্পেকট্রোস্কোপি সম্বন্ধে কিছু কথা বলতে হবে। সেই অ্যাটমিক স্পেকট্রোস্কোপি তৈরি হয় কি করে? অ্যাটমের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনের ফলে তৈরি হয়। তার মানে সেখানেও আমাকে কিছু পড়াতে হবে, অ্যাটমের সাথে এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন পড়াতে হবে। বুঝতে পারছো? তাহলে অ্যাটমিক স্পেকট্রোস্কোপিতে আন্ডারে আমি পড়াবো কি? অ্যাটমের সাথে এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন, তাই তো? যার ফলে সেটা তৈরি হবে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি। অ্যাটমিক স্পেকট্রোস্কোপি জানার পরে আমি তারপরে কি করব, ওইটাকে ইউজ করে স্ট্রাকচারটা বলবো, কারণ অ্যাটমটাকে তো আমরা চোখে দেখি না, তাদের অ্যাটমিক স্ট্রাকচার আমাদের প্রেডিক্ট করতে হয়। কি করে প্রেডিক্ট করব? প্রেডিক্ট করতে গেলে আমাদের কিছু ডেটা দরকার, অবজারভেশন দরকার। সেই অবজারভেশনটা আসবে কোত্থেকে? অ্যাটমিক স্পেকট্রোস্কোপি থেকে। তার মানে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি এবং অ্যাটমিক স্ট্রাকচার এই দুটো একে অপরের কমপ্লিমেন্ট, কেমন, অর্থাৎ একে অপরের পরিপূরক। সুতরাং
করে একটাকে বাদ দিয়ে আর একটা হবে না। সুতরাং আমরা অ্যাটমিক স্পেকট্রোস্কোপি আমাদের পড়াতে হবে, অ্যাটমিক স্ট্রাকচারও পড়াতে হবে। ঠিক একই কথা প্রযোজ্য তোমার মলিকিউলের ক্ষেত্রে। মলিকিউলের ক্ষেত্রে তুমি একই রকম ভাবে আমি বলবো যে মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়াতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ মলিকিউলার স্ট্রাকচারও পড়াতে হবে। অর্থাৎ মলিকিউলার স্ট্রাকচার বলতে মিন করছে, বুঝতে পারছো যে মলিকিউলটা দেখতে কেমন। কেমন? সুতরাং এই দুটো জিনিস বেসিক্যালি যে কোনো একটা আন্ডারে পড়াতে হবে। অর্থাৎ অ্যাটমিক ফিজিক্সের আন্ডারে যেমন পড়াবো, তেমনি মলিকুলার ফিজিক্স আন্ডারেও আমি তার স্পেকট্রোস্কোপি এবং স্ট্রাকচার এই দুটো জিনিসই পড়াবো। সেটা একটু পরে পড়ানো হবে। বেশ, তাহলে আমার এবারে আমাদের ব্যাপার হচ্ছে যে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি এবং অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক ফিজিক্স, আমি এখন এগ্রিগেট ফর্মে অ্যাটমিক ফিজিক্সই বলছি। অ্যাটমিক ফিজিক্স এটা তো তোমরা বহুকাল থেকে পড়ে আসছো। ইনফ্যাক্ট তোমাদের বোধহয় যখন তোমরা ফিজিক্যাল সায়েন্স পড়তে শুরু করো, খুব সম্ভবত 7, 8 বা 9, 10-এ যাও, তখনই তোমাদের মধ্যে অ্যাটমিক ফিজিক্স সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হয়ে যায় যে হোয়াট আই মিন বাই অ্যাটম। কেমন? অর্থাৎ কিনা ম্যাটারের যে লোয়েস্ট পার্ট সেটাকেই তোমরা নর্মালি ভেবে এসেছিলে অ্যাটম ইত্যাদি ইত্যাদি, মানে তোমাদের তখন ওইভাবেই ভাবাতে হয় অ্যাটম, তাই তো? সেটা মলিকিউলও হতে পারে অবশ্য। আমি মিন করছি যে তোমার আমি বলছি যে কোনো মনো অ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে অবশ্য সেটা। তার মানে কি যে অ্যাটম বলতে তুমি মিন করো যে দিস ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ দি মেটেরিয়াল মিডিয়াম বা মেটেরিয়াল, তাই তো? অর্থাৎ ম্যাটারের যে স্মলেস্ট পার্ট সেটাই অ্যাটম। পরবর্তীকালে দেখা গেছে যে অ্যাটমটা কিন্তু স্মলেস্ট পার্ট নয়। পরবর্তীকালে অ্যাটমের যে এক্সপেরিমেন্ট, আমি এক্সপেরিমেন্টগুলো কেন বলছি কারণ তো এক্সপেরিমেন্টগুলো থেকেই তো তুমি স্পেকট্রোস্কোপটা পেয়েছিলে, কেমন? সুতরাং সেই তার থেকে তোমরা দেখেছো যে অ্যাটমের বেশিরভাগ অংশটা ফাঁকা এবং নিউক্লিয়াস বলে একটা জিনিস থাকতে পারে, অর্থাৎ কিনা তার চার্জ এবং মাস খুব ছোট জায়গাতে আছে, সেটাকে নিউক্লিয়াস বলা হয়েছিল। এই বিখ্যাত রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, তাই তো? রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করে বলেছিল যে অ্যাটমের সমস্ত মাসটাই খুব ছোট্ট জায়গায় সেন্ট্রালাইজড এবং অ্যাটমের বেশিরভাগ অংশটাই ফাঁকা, যার ফলে তখন এবং শুধু সেন্ট্রালাইজ বলেছিলেন তা নয়, বলেছিলেন ওখানে সেন্টারে যে বস্তুগুলি আছে আমাদের উনি যে এক্সপেরিমেন্টটা করছিলেন, উনি এক্সপেরিমেন্ট করছিলেন কি দিয়ে? রাদারফোর্ড এক্সপেরিমেন্টে কি ইউজ করা হয়েছিল বলতো? গোল্ড ফয়েল। গোল্ড ফয়েল। আর তারপরে ইয়ে করে বোম্বার্ড করা হচ্ছিল কি দিয়ে মনে আছে? আলফা পার্টিকেল দিয়ে, তাই তো? আলফা পার্টিকেল দিয়ে রেডিয়েট করা হচ্ছিল, অর্থাৎ আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ড করা হয়েছিল, তাই তো? বোম্বার্ড করার ফলে তার মানে তোমরা তো জানো এইগুলো একদম ছোটবেলায় পড়াশোনা। বোম্বার্ড করে তারপরে দেখা গেল যে ওইগুলো কিছু কিছু আবার একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করছে। এখান থেকে উনি বলেছিলেন ওখানে সবটাই মাস ওখানে আছে, শুধু তাই নয় রিপালশনও হচ্ছে, যার ফলে ওটা বলেছিলেন পজিটিভও বটে। কেমন? অর্থাৎ যেহেতু আলফা পার্টিকেল কিনা বেসিক্যালি তোমার আলফা পার্টিকেল থেকে কি হয়েছিল বলতো? ডাবল এনার্জি হিলিয়াম বেসিক্যালি, তাই না? আলফা পার্টিকেলে তোমার পজিটিভ ছিল এবং যার ফলে ওখান থেকে বিকর্ষণ হচ্ছিল, এরকম একটা ব্যাপার। এরিয়ে আমি ওইসব গল্পের মধ্যে যাচ্ছি না। আর সোজা কথা, আমাদের রাদারফোর্ড এক্সপেরিমেন্ট থেকে প্রমাণ হয়েছিল যে সেন্টারে একটা মাস আছে এবং তাদের চার্জও আছে, এবং চার্জটা কিন্তু পজিটিভ চার্জ বেসিক্যালি, কারণ রিপালশনের নেচার থেকে বলেছিলেন। তারপরে সেটা নিয়ে আমাদের প্রশ্ন উঠলো হাউ দ্য অ্যাটম লুকস লাইক, অর্থাৎ অ্যাটম দেখতে কেমন। এই সম্বন্ধে অনেক অনেক তথ্য বেরোতে শুরু করলো। কেমন? প্রথম একটা সাকসেসফুল তথ্য যেটা আসলো সেটা হচ্ছে উইথ দি হেল্প অফ বোর মডেল। বোর থিওরি বললো যে ইয়েস, সেন্টারে তোমার আছে তোমার চার্জ আছে যেটা হচ্ছে পজিটিভলি চার্জ, এবং সেটা অবভিয়াসলি সেটাকে নিউক্লিয়াস বলা হয়, এবং তার সব মাসটাই হচ্ছে নিউক্লিয়াসে আছে, এবং বাইরে হচ্ছে ইলেকট্রন। আমি আর এর মধ্যে ইলেকট্রন কাকে বলে, প্রোটন কাকে বলে, নিউট্রন কাকে বলে, এগুলোর মধ্যে আর যাচ্ছি না। তার জন্য অনেক এক্সপেরিমেন্ট তোমরা নাম শুনেছো, সেটা হচ্ছে যে চার্জ টু মাস রেশিও, যেটাকে বলা হচ্ছে স্পেসিফিক চার্জ, তাই না? তো থমসনের এক্সপেরিমেন্ট, তার থেকে তোমার E/m টা বের করা হয়েছিল। কেমন? পরবর্তী
পরবর্তীকালে তোমার ক্যাথোড রে এক্সপেরিমেন্ট ইত্যাদি অনেকগুলো এক্সপেরিমেন্ট হয়েছে, সিরিজ অফ এক্সপেরিমেন্ট যার থেকে ইলেকট্রনের এক্সিস্টেন্স নিয়ে আমাদের সেই নিয়ে একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট যেটাকে আমরা বলি অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, বোধহয় মিলিকান, তাই না? মিলিকানসের অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট ইত্যাদি, এগুলো তোমরা বিএসসি লেভেলে বা কোনো একটা লেভেলে নিশ্চয়ই এগুলো কভার করে এসছো। অর্থাৎ ইলেকট্রনের চার্জ কত হবে সেটাও তোমরা বের করে ফেলেছিলে যে উইথ দি হেল্প অফ মিলিকানস অয়েল ড্রপ। খুব সম্ভবত অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট আজকাল বিএসসি কোথাও কোথাও করানোও হয়, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট মিলিকানসের, তাই তো? এনিওয়ে, এগুলো তো আমি তার মানে তো কি বলতো যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এই তিন রকমের পার্টিকেল আছে যেটা ফান্ডামেন্টাল পার্টিকেল। আমি আর তার চেয়ে নিচে যেতে চাই না, কারণ আমি যেহেতু আমি অ্যাটমিক ফিজিক্স পড়াবো, আমার আমার দৌড় এই পর্যন্তই থাকবে, প্রোটন নিউট্রন। তারপরে তাদের ভাঙলে কি হবে সেটা না হয় অন্যদের জন্য তোলা রইল, কেমন? সুতরাং প্রোটন আর নিউট্রন এই দুটো মিলিয়ে বেসিক্যালি তৈরি হবে মডেল বলছি, কেমন? বোরের মডেলে তাই হলো যে ওটা নিয়ে তৈরি হবে নিউক্লিয়াস এবং তার বাইরে থাকবে ইলেকট্রন। আচ্ছা, এই বোর মডেলের ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তার আগে কিছু এক্সপেরিমেন্ট অলরেডি হয়ে বসে আছে। কি এক্সপেরিমেন্ট হয়ে বসেছিল না, যেগুলো হচ্ছে তোমার বামার, তারপরে পাস্কেন, ব্রাকেট, এরা কিন্তু সব হাইড্রোজেন অ্যাটম নিয়ে অনেক কাজকর্ম করছিল। এটা বোধহয় 1880 থেকে শুরু করেছে ওরা, এবং তারা দেখছিল যে ওখানে সমস্ত লাইন স্পেকট্রাম গুলো পাওয়া যায়, এবং সেই লাইন স্পেকট্রাম গুলো কিছুতেই এক্সপ্লেন করা যাচ্ছিল না উইথ দি হেল্প অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। কেমন? তোমরা অলরেডি জেনে গেছো যে অ্যাটমের সাথে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করে, আইদার ইট মে অ্যাবজর্ব অথবা ইট মে এমিট, তাই তো? এমিটও করতে পারে। এমিট করতে পারে কখন? যে যদি অ্যাটমটা অলরেডি এক্সাইটেড স্টেটে থাকে। এখন তোমরা অনেক কিছু জানো বলে বলতে পারছো, এনিওয়ে তখনও তাই। অর্থাৎ অ্যাটমের সাথে যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হবে, তখন অ্যাটম ক্যান টেক এনার্জি অর অ্যাটম ক্যান রিলিজ এনার্জি। এই জিনিসটাকে আমরা খুব সিম্পল মডেল দিয়ে এক্সপ্লেন করতে পারি, যেটাকে বলা হচ্ছে হারমোনিক অসিলেটর মডেল। কেমন? হারমোনিক অসিলেটর অর্থাৎ কিনা ফোর্স অসিলেটর, অর্থাৎ এক্সটার্নাল ফিল্ডটা কি করবে বলতো? ফোর্সিং এজেন্ট হিসেবে কাজ করবে। তার মানে কি হবে যে ইলেকট্রন যেটা আছে সেই ইলেকট্রনের সাথে যখনই এক্সটার্নাল ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে, ইলেকট্রন উইল বিহেভ অ্যাজ এ হারমোনিক অসিলেটর। যার ফলে এই হারমোনিক অসিলেটর হওয়ার ফলে কি হবে? ইট ক্যান অ্যাবজর্ব এনার্জি অর ইট ক্যান এমিট এনার্জি। অ্যাবজর্ব যদি করে তাহলে অ্যাটম তাহলে কি হবে? অ্যাটম এক্সাইটেড স্টেটে যাবে, আরো উপরের স্টেটে যাবে বা নিচের স্টেটে আসতে পারে। এই জিনিসটা খুব সুন্দরভাবে বোরের থিওরিতে বলে দিলেন বোর বললেন যে অ্যাটমের অনেক লেভেলস আছে, এনার্জি লেভেলস আছে, যে লেভেলগুলোতে তোমার ইলেকট্রনগুলো থাকতে পারে, এবং সেগুলোকে উনি বললেন স্টেশনারি স্টেট। এবং এর পেছনে অনেক গল্প আছে, আমি গল্পগুলোর মধ্যে যেতে পারছি না, কারণ গল্পগুলো হচ্ছে এই যে প্রথমে এই কথা বলেননি বোর বলেছিলেন যে ইলেকট্রনগুলো বাইরে থাকে, কোথায় থাকে সেটা নিয়ে তিনি অত পরিষ্কার করে বলেননি। কারণ কিন্তু ইলেকট্রন তো কি আছে, ইলেকট্রন ইজ পুটিং আন্ডার সাম সর্ট অফ ফোর্স। কি ফোর্স? না, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের তো লেগে আছে, ইলেকট্রন নাহলে বেরিয়ে পালাবে তো। সুতরাং যেহেতু ফোর্স আছে, সুতরাং ইট ক্যান হ্যাভ সাম অ্যাক্সেলারেশন অ্যাজ ওয়েল। এই অ্যাক্সেলারেশন হলেই না, তখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যথেষ্ট ডেভেলপড, এবং তখন আমাদের ম্যাক্সওয়েল ইকুয়েশন এসে গেছে। ম্যাক্সওয়েল ইকুয়েশন এসেছে 1860 সালে। সুতরাং অ্যাক্সেলারেটেড চার্জ সঙ্গে সঙ্গে রেডিয়েট করতে শুরু করে। সুতরাং রেডিয়েশন যদি হয় তাহলে ইলেকট্রন উইল লুজ এনার্জি, ফাইনালি ইলেকট্রন উইল লুজ এনার্জি, মানে কি? তার অ্যাক্সেলারেশন কমতে থাকবে, কমতে কমতে একটা সময় তোমার নিউক্লিয়াসে পড়বে। সেই ঘটনা তো ঘটে না, এটা অ্যাভয়েড করা বলেছিল কিছু স্টেশনারি অরবিটের কনসেপ্ট দিয়েছিল। এগুলো তোমরা সব আগেকার তোমাদের পুরনো স্টেজে তোমরা কভার করে জাস্ট টু রিমাইন্ড ইউ। তোমাদের সাথে আমার অবভিয়াসলি তুমি 3-4 বছর ধরে যা পড়েছো আমি তো একদিনে বলতে পারবো না, সুতরাং আমাকে কিছু গ্যাপ ট্যাপ দিয়ে যেটা সম্ভব বলা উচিত মনে করছি সেইগুলো বলে যাচ্ছি। তাহলে বোরের তিনটে কটা পস্টুলেট ছিল? দুটো না তিনটে, যাই হোক, আমি ইফ আই এম নট রং তাহলে তিনটে পস্টুলেট ছিল, তাই তো? তাহলে বোর বললো যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে তার একটা ইন্টারাকশন আছে, সেই ইন্টারাকশন ইজ গাভার্ড বাই দি কুলম্ব ইন্টারাকশন, তাই তো? কুলম্ব ইন্টারাকশন।
আচ্ছা, এইবারে এক্সটার্নাল, এটা হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচার বলার জন্য। কেমন? অ্যাটমিক স্ট্রাকচারটা এলো কি করে বোরের মাথায়? বোরের মাথায় আসলো তার আগে অনেক স্পেকট্রাল লাইনস গুলো পেয়ে গেছিলেন উনি, তাই তো? সেই স্পেকট্রাল লাইন গুলোকে দেখে উনি এই স্ট্রাকচারটা দিতে শুরু করলেন। তার মানে আগে স্পেকট্রোস্কোপিটা হয়ে গেছে। স্পেকট্রোস্কোপি থেকে উনি তখন বলতে শুরু করলেন যে আমার নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াসের ব্যাপারটাও তো এসে গেছে, কারণ রাদারফোর্ড একেবারে স্ট্যাবলিশ করে দিয়েছে যে সেন্টারে তোমার একটা মাসিভ বস্তু থাকবে। এবং তারপরে এইসব প্ল্যানার মোশনের মতো আসলো। প্ল্যানার মানে তোমার কিপিং নিউক্লিয়াস অ্যাট দি সেন্টার, যেমন আমাদের কি বলে আমাদের প্ল্যানেট সিস্টেম যেমন রয়েছে, অর্থাৎ কিপিং সান অ্যাট ফোকাস, আমাদের অন্যান্য কি বলে প্ল্যানেট গুলো ঘুরে বেড়াচ্ছে এরকম। ঠিক তেমনি এখানেও তাই, এখানেও ইলেকট্রন গুলো অ্যাসিড নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, এরকম একটা আইডিয়া বোর দিলেন। রিমার্কেবল। তারপরে কি হলো দেখো, যে উনি বললেন যে দেয়ার আর সাম সর্ট অফ স্টেশনারি স্টেটস, স্টেশনারি স্টেটস আছে, অর্থাৎ কিনা যে স্টেটে থাকলে ইলেকট্রন গুলো কিন্তু কোন রকম রেডিয়েশন এমিট বা অ্যাবসর্ব করবে না। এবারে যদি এক্সটার্নাল ফিল্ড দাও তাহলে ইলেকট্রন গুলো ইন্টারঅ্যাক্ট করবে, করে ইলেকট্রন গুলোর এনার্জি আইদার এটা রিলিজ করতে পারে, রিলিজ করলে তাহলে তখন বলবে এমিশন অথবা অ্যাবজর্পশন। কিন্তু যখনই এমিশন বা অ্যাবজর্পশন হবে তখন কিন্তু একটা স্টেশনারি স্টেট থেকে আরেকটা স্টেশনারি স্টেটে যাবে। কেমন? অর্থাৎ এই যে ব্যাপারটা, স্টেশনারি স্টেট যদি একটা যদি E2 হয় আর একটা যদি E1 হয়, তাহলে E2 মাইনাস E1 এই যে এনার্জিটা, এই এনার্জিটা আসবে কিভাবে না H ইন্টু নিউ আকারে আসবে, অর্থাৎ কিনা এটা ইন টার্মস অফ ফোটনস আসবে। অবশ্য তুমি বলবে যে তখন তো ফোটনের কনসেপ্ট আসেনি। ইয়েস, এনার্জি পাওয়া যাচ্ছিল, পরবর্তীকালে এটা ফোটনের নাম দেওয়া হয়েছে। E2 মাইনাস E1 ওই এনার্জিটা বেরিয়ে আসবে, এটি এমিটেড এনার্জি বেসিক্যালি। কেমন? পরবর্তীকালে এটার নাম ফোটন হয়েছে ঠিকই। আচ্ছা, বোর মডেল তারপরে কত সালে এলো? আচ্ছা, এনিওয়ে আমি বোধহয় কি জানি সালফালগুলো মিস করে যাচ্ছি কিনা। এনিওয়ে, সুতরাং ফোটন আকারে আসতে পারে ইত্যাদি। আচ্ছা, তাহলে এহেন বোর মডেল তোমরা অলরেডি পড়াশোনা করে এসছো, এবং বোর মডেলের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট কি বলতো, তখনকার এক্সিস্টিং যে হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রাম ছিল, দ্যাট স্পেকট্রাম ওয়াজ এক্সপ্লেইন। আমি এই আমি যে সিলেবাসটা কভার করব, সেই সিলেবাসটা আন্ডারে যে আমি যে বইটা ইউজ করবো দাদা, সেই বইটা হচ্ছে এইরকম একটা বই। আমি পরে আসছি আবার। ফিজিক্স অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস বাই ব্রান্সডেন এন্ড জোয়াচিন। কেমন? এই বইটা অবভিয়াসলি বইটা খুব সুন্দর বই, আমি তো ভীষণ পছন্দ করি বইটাকে, এবং তোমরাও নিশ্চয়ই দেখবে বইটা। এবং এটা আমি এটা খুব স্বাভাবিকভাবে, আমি তো খুব বেশি বই পড়াতে পারি না, আমি একটাই বই পড়াই নর্মালি, তোমরা জানো যারা আমার ক্লাস করেছো। এবং আমি খুব স্বাভাবিকভাবে এই বইটাই আমি সারাক্ষণ ফলো করবো। কেমন? অতএব তুমি ধরে নিতে পারো এই বইটাই আমি সারা বছরই প্রায়, মানে সারা বছর মানে অবশ্য তোমাদের তো বেশি দিন তো ক্লাস নেই, যে কদিন আছে সেই কদিনই আমি এই বইটাই ফলো করব। কেমন? এই বইটা খুব পড়তে ভালো লাগবে তোমাদের, কারণ এটা পুরো গল্পের ছলে বইটা লেখা আছে। আচ্ছা, এই বইটা পড়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোয়ান্টাম বুদ্ধিশুদ্ধি, এবং সেই বুদ্ধিশুদ্ধিগুলো তোমাদের আছে আসলে। এবং এই বইটা পড়ার জন্য সেই জন্য তোমরা ইকুইপড বেসিক্যালি, তো যেটুকু ম্যাথমেটিক্স লাগবে সেই ম্যাথমেটিক্স গুলো তোমরা অলরেডি শিখে ফেলেছো। আর তোমাদেরকেও ম্যাথমেটিক্স শেখাবেও না, তোমরা তো যথেষ্ট বড় হয়ে গেছো। কেমন? সুতরাং তোমাদের এখন নিজেই শিখতে হবে যেটুকু শিখতে হবে। দেখো এখানে বোধহয় গল্পগুলো আছে, ইলেকট্রন, ফোটন এন্ড অ্যাটম ইত্যাদি, অ্যাটমিক নেচার অফ ম্যাটার, এগুলো জাস্ট ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যাট ইট। আমি এই করে যাচ্ছি না। ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রন প্রথমেই আসলো ইত্যাদি, আমি জাস্ট দেখেই যাচ্ছি তোমাদের। এগুলো এটা কি ক্যাথোড রে, থমসন মেজারমেন্ট, আচ্ছা মাস টু চার্জ রেশিও, সরি চার্জ টু মাস রেশিও, স্পেসিফিক চার্জ, এগুলো স্পেসিফিক চার্জ বের করেছিলেন, করে তার ইলেকট্রনের চার্জটা তুমি ডিটারমিন করেছিলে, তাই তো? এরকম একটা ব্যাপার ছিল। তারপরে ইলেকট্রনের চার্জটা সম্বন্ধে একদম স্পেসিফিক কথাবার্তা বলেছিল মিলিকান। বেশ, মিলিকানটা হয়ে যাওয়ার পরে তারপরে আসলো কি, ও এটা তারপরে আবার ব্ল্যাক বডি ঢোকালো। আচ্ছা, ব্ল্যাক বডি তোমরা এগুলো করেছো, ব্ল্যাক বডি রেডিয়েশন। আচ্ছা, আমি আজকে একটু হাতছাড়া ভাবে বলে যাচ্ছি, মানে আমি বইটা যেমন ভাবে আছে আমি সেইভাবে বলে যাচ্ছি, মনে করো। কেমন? ব্ল্যাক বডি রেডিয়েশন তোমরা জানো যে ব্ল্যাক বডি রেডিয়েশন এটাই হচ্ছে তোমাদের ডোর স্টেপ অফ কোয়ান্টাম মেকানিক্স, তাই তো? অর্থাৎ এদের তোমাদের কোয়ান্টাম মেকানিক্স বলবো না, কোয়ান্টাম ফিজিক্স বলা ভালো।
কেমন? কোয়ান্টাম ফিজিক্স যখনই তোমরা পড়েছো তখন ব্ল্যাক বডি থেকে শুরু করেছিলে, কারণ এটাকেই তোমরা পরবর্তীকালে ওল্ড কোয়ান্টাম থিওরি বলেছো। এনিওয়ে, ব্ল্যাক বডি রেডিয়েশন তার অসুবিধাটা কি সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানেও তাই স্পেকট্রোস্কোপিটা আগে পাওয়া গেছিল। কিরকম স্পেকট্রোস্কোপি না, ব্ল্যাক বডি রেডিয়েশনে যে স্পেকট্রাল লাইন্স বা রাদার স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি সেটা আমরা বের করে ফেলেছিলাম। এই যে আর এজ এ ফাংশন অফ ল্যামডা ইকুয়াল টু ল্যামডা, ল্যামডার হারসে এটা কি বলবে, এটা স্পেকট্রা বলতে হয়, তাই তো? স্পেকট্রা কেন বলো না, বিকজ ইউ আর ড্রয়িং এ কার্ভ ভার্সেস সাম সর্ট অফ ইন্টেন্সিটি হোক বা নাম্বার হোক বা ইত্যাদি হোক, তাই তো? ল্যামডার রেসপেক্টে, ল্যামডা মানে ওয়েভলেন্থ, বা তুমি এটাকে ফ্রিকোয়েন্সি টার্মসেও ভাবতে পারো। ফ্রিকোয়েন্সি ভার্সেস যদি ইন্টেন্সিটি প্লট করো, যে জিনিসটা তৈরি হয় সেটাকে তুমি বলো কি, স্পেকট্রাম বলো, তাই তো? এইটা বেসিক্যালি একটা স্পেকট্রাম। কেমন? এই স্পেকট্রামটাকে এক্সপ্লেন করতে গিয়ে আমাদের যত প্রবলেম তৈরি হয়েছিল, এই প্রবলেমটা তৈরি হয়েছিল কারণ তখনকার সময় মতো আমাদের হাতে কোনো কোয়ান্টাম মেকানিক্স তৈরি হয়নি বা কোয়ান্টাম থিওরিও আসেনি, কেমন? এবং এই এক্সপেরিমেন্ট গুলো হয়েছিল 1880 নাগাদ, অর্থাৎ দুদিক থেকে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর ডেভেলপমেন্ট হচ্ছিল বেসিক্যালি। আচ্ছা, এটা কত, 1899? ব্ল্যাক বডি রেডিয়েশনে আরেকটু আগে ছিল না? হ্যাঁ, ব্ল্যাক বডি রেডিয়েশন হয়েছে কার্সফস করেছিল, নর্মালি কার্সফস আর এরকম করেছিল তোমার 1859 সালে, বুঝেছো? সুতরাং ইটস ওল্ড থিং। ওই যে কার্চফ এগুলো সমস্ত গুলো এই এই স্পেকট্রামটা অ্যানালাইজ করেছিলেন, কেমন? অর্থাৎ টোটাল পাওয়ার যে এমিটেড, অর্থাৎ কিনা ইন্টেন্সিটিও বলতে পারো ইন সাম সেন্স, তাই তো? টোটাল পাওয়ার এমিটেড ভার্সেস লামডা উনি প্লট করেছিলেন, করে এইরকম একটা অদ্ভুত কার্ভ পেয়েছিলেন। এই কার্ভটাতে যখন এক্সপ্লেন করতে গেলেন তখন কিন্তু দেখা গেল যে হায়ার ল্যামডা রিজিয়ন মানে লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে, তাই তো? সেখানে কিন্তু এই কার্ভটা কিন্তু খুব সুন্দরভাবে ফিট করে যাচ্ছে উইথ দি হেল্প অফ র্যালে জিন্স ল। সেটা তোমরা নিশ্চয়ই এক্সপ্লেন করেছো আগে। র্যালে জিন্স ল, তখনকার যে সিস্টেম ছিল র্যালে জিন্স ল, মানে এটা এসেছিল তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে, কারণ ব্ল্যাক বডিকে তোমরা গ্যাস হিসেবে ট্রিট করো, করে তারপরে সেটাকে ইউজ করা হয়েছিল। করে দেখা গেল যে দের ইজ নাথিং রং যদি তোমার ইয়েটা হয় আর কি, কি বলে, লামডাটা যদি তোমার তোমার হাই হয়। লামডাটা হাই মানে কি, ফ্রিকোয়েন্সি লো, তাই তো? কিন্তু লামডাটা যদি লো হয়, তার মানে ফ্রিকোয়েন্সি যদি হাই হয়, অর্থাৎ হাই এনার্জি রিজিয়নে, সেক্ষেত্রে দেখা যায় যে এই তোমার ক্লাসিক্যাল ল, যেটা র্যালে জিন্স ল, সেটা ভ্যালিড হচ্ছে না। এবং এই ঘটনাটাকে তখনকার সময় বলা হয়েছিল আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোফ। অর্থাৎ লো লো ল্যামডা রিজিয়ন বা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে তোমার এই যে তথাকথিত র্যালে জিন্স ল ইজ ইনভ্যালিড ইন অর্ডার টু এক্সপ্লেন দ্য বেসিক ফিচার্স অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। এবং এইটা তারপরেই যেটা আসলো সেখানে হলো প্ল্যাঙ্কস ল। প্ল্যাঙ্কস 1900 বা 1901 বলা হয়েছিল তো দাদা, আচ্ছা ডিসেম্বর 1900, ঠিক আছে। 1900-তে তো প্ল্যাঙ্ক একটা প্রপোজ করলো যে ব্ল্যাক বডি রেডিয়েশন সম্বন্ধে একটা যুগান্তকারী প্রপোজাল, কেমন? মানে এত বড় স্টেপ, এত বোল্ড স্টেপ বোধহয় এর আগে ফিজিক্সে হয়নি, কেমন? উনি প্রথম বললেন যে যে রেডিয়েশনটা আছে সেই রেডিয়েশন গুলো বেসিক্যালি তাদের কিন্তু এনার্জি, কেমন? কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডিসক্রিট, এই এটা স্বপ্নেও কেউ ভাবতে পারতো না তখন, কারণ তখন এসে এবং সমস্ত কিছু এক্সপ্লেন করা গেছে উইথ দি হেল্প অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন। মানে তখনকার এক্সিস্টিং যা জিনিসপত্র ছিল, এক্সেপ্ট ব্ল্যাক বডি অফকোর্স, কেমন? তখনকার জিনিসপত্র, তার মানে এনার্জি ডেন্সিটি, সেগুলো সবই বার করা হয়ে গেছিল, মানে 1/2 E² প্লাস B² ইত্যাদি ইত্যাদি ডিভি ইত্যাদি করে বার করা হয়ে গেছিল। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ওয়াজ সো স্ট্রং, সো স্ট্যাবলিশড, যে এটা একটা ক্লাসিক্যাল কি বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তখন ম্যাক্সওয়েলস ইকুয়েশনে এসে গেছে। ম্যাক্সওয়েলস ইকুয়েশনের সলিউশন মানে কি? সলিউশন মানে হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এবং দে আর প্লেন প্রগ্রেসিভ ওয়েভ, মানে সোর্স ফ্রি রিজিয়নে, এবং তাই দিয়ে সবকিছু এবার এক্সপ্লেন করা গেছে। রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পোলারাইজেশন, এভরিথিং ওয়াজ এক্সপ্লেন। সুতরাং লোকের একটা দৃঢ় মূল ধারণা ছিল
যে এবং তারপরে দেখো পিনহোল ক্যামেরার যে এক্সপেরিমেন্ট ইত্যাদি, মানে ওয়েভ নেচার অফ লাইট, সোজা কথা ওয়েভ নেচার অফ লাইট ওয়াজ সো মাচ এস্টাবলিশড যে তখন কেউ বলবে যে লাইটের এনার্জি গুলো ডিসক্রিট, এই কথাটা বলা সাহস অত লোকের ছিল না। কিন্তু প্ল্যাঙ্ক বলেছিলেন, কেমন প্ল্যাঙ্ক বলেছিলেন এটা। প্ল্যাঙ্ক কথিত আছে যে প্ল্যাঙ্ক নাকি স্বপ্নে দেখেছিলেন। যাই হোক, মানে বিখ্যাত লোকেদের স্বপ্ন তো ওই রকমই হয়। সুতরাং ঠিক আছে, ওই উনি দেখলেন, উনি বললেন যে এনার্জি গুলো অ্যাকচুয়ালি ওই রকম কন্টিনিউয়াস নয়, কারণ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরলেই কিন্তু কন্টিনিউয়াস। উনি তখন বললেন এটা ডিসক্রিট। এবং এই গল্পগুলো তোমরা জানো, কারণ তোমরা তো ব্ল্যাক বডি এডিশন পড়েছো, এক্সপ্লেন করেছো বেশ। তারপরে ব্ল্যাক বডি এডিশন থেকে উনি এনার্জি ডেন্সিটিটা খুব সহজে বার করতে পারলেন। করার পরে সাংঘাতিক ব্যাপার হলো, অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশনটা ফুললি এক্সপ্লেন হয়ে গেল উইথ দি হেল্প অফ প্ল্যাঙ্কস থিওরি। কেমন, অর্থাৎ প্ল্যাঙ্কস থিওরি দিকে তোমার পুরোপুরি ব্ল্যাক বডি রেডিয়েশনটা এক্সপ্লেন করা গেল। এবং এই যে এনার্জি ডেন্সিটি রো ল্যামডা ইকুয়াল টু দিস 8πh এগুলো তো তোমরা অলরেডি পড়েছো। এবং আরো একটা মজার ব্যাপার কি জানো তো, যে আমাদের যে তখনকার র্যালে জিন্স ল, সেই র্যালে জিন্স লটাও কিন্তু ফলো করলো অ্যাজ এ লিমিটিং সিচুয়েশন। তার মানে র্যালে জিন্স ল একটা স্পেশাল সিচুয়েশন ছিল। তার মানে আমার যেটা প্ল্যাঙ্কস ল আসলো সেটা দ্যাট ইজ মোর জেনারেল, এবং তার থেকে র্যালে জিন্স লটা ডেরাইভ করা যায়। সুতরাং র্যালে জিন্স প্ল্যাঙ্কস লটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না। শুধু তাই নয়, এখান থেকে তোমার বাইন ডিসপ্লেসমেন্ট ল যেটা ছিল, কেমন সেই বাইন ডিসপ্লেসমেন্ট ল, এই যে ম্যাক্সিমাম ল্যামডা ইনটু টি, এই যে স্পেকট্রামটা আছে কি এখানে? হ্যাঁ আছে না, এটা তো এই যে তোমার এই যে টেম্পারেচার 2000 ডিগ্রি করো, আর এখানে ল্যামডা ম্যাক্স, এই তো এইটা ল্যামডাতে যেখানে হচ্ছে তোমার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, তাই তো ল্যামডা এখানে কোঅর্ডিনেটে ল্যামডা আছে, ল্যামডা ম্যাক্স ইনটু টি। দেখো এখানে তোমার যত টি কম হবে, তত ল্যামডা ম্যাক্সটা সরে সরে আসছে বেসিক্যালি, কেমন। অর্থাৎ দেখো যে এখানে ল্যামডা ম্যাক্স আবার এদিকে আসছে ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটাকে কি বলা হয়েছিল? এটাকে বলা হয়েছিল বাইন ডিসপ্লেসমেন্ট ল। ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল দ্যাট অলসো এক্সপ্লেইনড উইথ দি হেল্প অফ প্ল্যাঙ্কস থিওরি, কেমন। সুতরাং প্ল্যাঙ্কস থিওরি দিয়ে আমরা খুব সহজে ব্ল্যাক বডি রেডিয়েশনটা এক্সপ্লেন করতে পারলাম। এবং বেসিক্যালি কোয়ান্টাইজড নেচার অফ রেডিয়েশন ফিল্ড, সেটা প্রথম আমরা বুঝতে শুরু করলাম, কেমন। অন্যান্য আছে, সেগুলো তোমরা বইটা দেখলেই বুঝবে। আচ্ছা, তারপরে বিখ্যাত লোকে আইনস্টাইন তারপরে টেক আপ করলো, এবং তারপরে তিনি বললেন যে অবশ্য প্ল্যাঙ্কস ল থেকে ছিলেন, কেমন, যে টিরো ক্রস এইচ নিউ ক্রস এইচ ওমেগা বলতে হয়, এইচ নিউ টু এইচ নিউ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ কিনা ফ্রিকোয়েন্সি গুলো কেমন না ফান্ডামেন্টাল, তার হারমোনিক্স ইত্যাদি থাকে। কিন্তু আইনস্টাইন বললো না, এটা এইচ নিউ করেই সবগুলো হবে। অর্থাৎ কিনা এই কনসেপ্টটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, যে মনে করো যখনই আমি ব্ল্যাক বডি কথাটা ভাববো, ব্ল্যাক বডি মানেই হচ্ছে একটা ক্যাভিটি আছে, ক্যাভিটির মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে বেসিক্যালি, কেমন। সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে তুমি তো ক্লাসিক্যাল ফিল্ড ভাবছো না এখন, তাদের এনার্জি গুলো তো কোয়ান্টাইজ ভাবছো। সেগুলো ভাবতে গেলে তোমার একমাত্র উপায় কি আছে বলো তো? একমাত্র উপায় হচ্ছে যে এটাকে বেসিক্যালি হারমোনিক অসিলেটর টার্মসে ভাবা। অর্থাৎ এটাই ঠিক ভেবেছিলেন তখন প্ল্যাঙ্কস, যেটা বলেছিলেন যে এইচ নিউ টু এইচ নিউ এগুলো কার এনার্জি? হারমোনিক অসিলেটর এনার্জি, কেমন। অর্থাৎ ওই যে তোমার ক্যাভিটির মধ্যে, অর্থাৎ ব্ল্যাক বডির ভেতরে যে রেডিয়েশন গুলো আছে, সেই রেডিয়েশন গুলো যেন একটা কাল্পনিক ভাবে অনেকগুলো অসিলেটর বসে আছে, হারমোনিক অসিলেটর। সেই হারমোনিক অসিলেটর গুলো তাদের ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি দিয়ে অসিলেট করছে। কারোর হয়তো এইচ নিউ, কারোর হচ্ছে টু এইচ নিউ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইচ নিউ আর টু এইচ নিউ এর মধ্যে কেউ নেই, যার ফলে এটাই হচ্ছে ডিসক্রিট নেচার, কেমন। এবং এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি পরবর্তীকালে তোমরা যারা ফিল্ড কোয়ান্টাইজেশন করেছো তারা জেনেছো যে এটাকেই বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে কোয়ান্টাইজ করলে আর কিছু পাওয়া যায় না, সেটা হারমোনিক অসিলেটরই পাওয়া যায়, কেমন।
সেই ফিল্ড কোয়ান্টাইজেশনটা তোমরা একটু পরে শিখেছো হয়তো, কিন্তু তোমরা আগে যেটা করেছো ব্ল্যাক বডি রেডিয়েশন, তার মানে ব্ল্যাক বডি রেডিয়েশন তুমি এক্সপ্লেন করেছো কি করে বলো তো, উইথ দি হেল্প অফ ফিল্ড থিওরি। তার মানে ফিল্ড কোয়ান্টাইজেশন তোমার না থাকলে তুমি কিছুতেই ব্ল্যাক বডি রেডিয়েশনকে ওইভাবে বলতে পারো না। তার মানে তুমি ফিল্ড কোয়ান্টাইজেশন অলরেডি মানে নোয়িংলি অর আননোয়িংলি শিখে ফেলেছো, কেমন? যাই হোক, হয়তো ফর্মাল ওয়েতে তোমাদের কেউ কেউ হয়তো মিস করে যাবে, কারণ যারা বোধহয় এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নিয়েছো তাদের বোধহয় ফিল্ড থিওরি পড়ানো হয় না, কিন্তু যারা থিওরি বেসড সাবজেক্ট নিয়েছো তাদের বোধহয় ফিল্ড থিওরিটা কভার করা হয়। এনিওয়ে, তবে তাতে কিছু তোমাদের খুব পার্থক্য হবে না, কারণ মোটামুটি তো তোমরা বুঝতেই পারছো যে ফিল্ড থিওরি মানে হচ্ছে ওটা যতটা শক্ত বলে মনে হচ্ছে ততটা জিনিস নয়, ততটাই সোজা সোজা জিনিস, কেমন? এনিওয়ে, তো ফটো ইলেকট্রিক এফেক্ট এই জিনিসটা তো তোমার স্ট্যাবলিশ করেছিল তোমার ওই যে রুলটা, অর্থাৎ কিনা কি বলবে তুমি, অ্যাটমের যে এনার্জি গুলো কোয়ান্টাইজড ইত্যাদি সেই সমস্ত গুলো, আমি আর এর মধ্যে বেশি কিছু যাচ্ছি না। তোমরা ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইনের থিওরিও ছিল, সুতরাং এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো। আমি আর এই এত তো বলা সম্ভব না, এগুলো জাস্ট দেখিয়ে যাচ্ছি তোমাদের। এই কাকে ওয়াক সবগুলো তোমাদের সেই 11-12 থেকেই পড়ে আসছো। আচ্ছা, তারপরে আমি চলে আসছি মনে করো ফোটনস, ইলেকট্রোম্যাগনেটিক, আচ্ছা এই কম্পটন এফেক্ট ইত্যাদি, এটাও তোমরা পড়ে এসছো। তারপরে কি এর থেকে কি তোমরা কি বলে ওই যে কোয়ান্টাইজ নেচার গুলো সব এস্টাবলিশ করার জন্য যা হওয়ার দরকার সব করা হয়েছে। ইলেকট্রন, ফোটনস, অ্যাটমস, কম্পটন, সিপ, আমি জাস্ট এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এগুলো কি এক্স রে ডিফ্রাকশন, আচ্ছা বেশ, এইগুলো চললো। কম্পটন এফেক্ট হলো, কম্পটন এফেক্টের পরে কি আছে, আচ্ছা নিউক্লিয়ার অ্যাটম। আচ্ছা, এইগুলো তো আমি বলছি না আপাতত, নিউক্লিয়ার অ্যাটম, গাইগার মাস্টন, আচ্ছা ওকে, গাইগার এক্সপেরিমেন্ট আমি এগুলো স্কিপ করেই যাচ্ছি দাদা। নিউক্লিয়াসের কনসেপ্ট, রাদারফোর্ড, আচ্ছা রাদারফোর্ড মডেল তোমাদের তো একটু প্রথমেই বললাম একটু তাড়াহুড়ো করে। আচ্ছা, রাদারফোর্ড মডেলের পরে তোমার আমি বোরে চলে যেতে চাইছি আসলে একদম। আচ্ছা, বামার সিরিজ, এই যে স্পেকট্রামটা পাওয়া গেছিল, তাই তো, স্পেকট্রাম, বামার সিরিজ ইত্যাদি ছিল, এই বোর মডেল, কেমন? অ্যাকচুয়ালি আমি এখান থেকেই আমি শুরু করতে পারি হিসেব মতো। আচ্ছা, বোর মডেলে তাও আমি খুব বেশি বলবো না বোর মডেল, কারণ বোর মডেল পড়ানোর কোনো অর্থ হয় না তোমাদের মাস্টার্স ক্লাসে, কারণ তোমরা বোর মডেলটা আমার চাইতে খুব একটা খারাপ জানো না। আচ্ছা, যাই হোক, ও আচ্ছা, বোর থিওরি 1913 সালে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এইটাই গোলমাল হচ্ছিল আমার, বেশ। আসলে তখন অলরেডি কোয়ান্টাইজ নেচার অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এসে গেছে, বুঝেছো, পারে তোমার আইনস্টাইন থিওরি ফিওরিগুলো এসে গেছে তখন। সুতরাং এইগুলো এই জন্যই উনি বলেছিলেন যে এই এনার্জিটা এইচ নিউ ইকুয়াল টু ইবি মাইনাস ইএ, কেমন? এটা করে বোর যেটা বলেছিলেন, আমি জাস্ট একটু বলে দিই যে বলেছিলেন যে এটাকে কি বলে, এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড দি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে জেড ই আছে, তাই তো, জেড ই নিয়ে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, দিস ইজ দ্য ফোর্স, তাই তো, ফোর্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন, দ্যাট উইল বি ব্যালেন্সড বাই দি মুভমেন্ট অফ দি ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনের মুভমেন্ট, তার উপরে কি আছে, সেন্টিপেটাল ফোর্স আছে। Centripetal force will balance centrifugal force. Right? Centrifugal force because it is attracted. অর্থাৎ electron is attracted by the nucleus, কিন্তু because of the motion of the electron will try to leave the nucleus. অর্থাৎ সেটাকে আমরা বলি centripetal, কেমন? আর centrifugal আর centripetal দুটো ব্যালেন্স করলে ও ওই অরবিটে ঘুরে বেড়াবে, যে অরবিটের রেডিয়াস হচ্ছে r। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ল, যে interaction between electron and nucleus is governed by the Coulomb law, এবং সেই reaction is balanced by the centripetal force. This is the first law of Bohr, first postulate rather. এবং তারপর আরেকটা বলেছিল, এই লেভেলগুলোতে থাকবে যখন তার যে করেসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা তোমরা ক্লাসিক্যাল অ্যাঙ্গুলার মোমেন্টাম লেখো L equal to mvr, এখানে ভিটা যেহেতু তোমার যে কোনো ভ্যালু হতে পারে, আর যে কোনো ভ্যালু হতে পারে, এমভিআরটা কি হতে পারে বলতো, এমভিআরটা নিশ্চয়ই তোমার একটা কন্টিনিউয়াস ভ্যালু।
দিস ইজ এ ক্লাসিক্যাল কনসেপ্ট। কিন্তু বোর প্রথমে এসে এখানে বললেন যে না, এটা যা খুশি হতে পারবে না, ইট শুড বি কোয়ান্টাইজড। অর্থাৎ কিনা এই ক্রস এইচ হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু এইচ বাই 2 পাই, তার সঙ্গে এন গুণ করতে হবে, এন হচ্ছে ডিসক্রিট, এন ইকুয়াল টু 1 2 3। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি মাল্টিপল অফ ক্রস এইচ। অর্থাৎ কিনা ক্রস এইচ এবং 2 ক্রস এইচ, 3 ক্রস এইচ ইত্যাদি হতে পারে। ক্রস এইচ আর 2 ক্রস এইচ এর মধ্যে 1.5 ক্রস এইচ বলে কিছু নেই, তাই তো? সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড। দিস ইজ অলসো এ বোল্ড স্টেপ অ্যান্ড এ পস্টুলেট অফ দি বোর। বোরের এই পস্টুলেট থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড। এবং আর একটা কি বললেন, যে এনার্জি যদি রিলিজ করে তাহলে সেটা কোথায়, আগে লেখা হয়ে গেছে নাকি? হ্যাঁ, আগেই লেখা হয়েছে, এইচ নিউ ইকুয়াল টু ইবি মাইনাস ইএ। কেমন? তাহলে এই তিনটে পস্টুলেট দিয়ে বোর এবারে একদম খুব সিম্পল অঙ্ক করে দেখালেন। দেখো যে এখানে কয়েকটা এলিমিনেশন আছে, তোমরা নিশ্চয়ই পারবে। আনফরচুনেটলি আমি বোর্ডে যাচ্ছি না আপাতত। এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2, এখান থেকে এলিমিনেশন করলে, আচ্ছা এখানে কি বলেছে 1.72 1.73, দেখো এই যে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, কি এলিমিনেট করেছে বলতো? আর এলিমিনেট করেছে, বুঝেছো? আর কত? আর ইকুয়াল টু এন ক্রস এইচ বাই এমভি। তাহলে আর এর জায়গায় যদি বসিয়ে দাও এন ক্রস এইচ বাই এমভি, এখানে একটা আর কেটে দিতে পারো, আর ডট ইকুয়াল টু 0। তাহলে এখানে আর এর ভ্যালুটা এন ক্রস এইচ এমভি যদি বসিয়ে দাও, আই থিঙ্ক you can calculate this v is like this. কেমন? দিস ইজ ভেরি সিম্পল। এবং তোমরা কেমিস্ট্রি ক্লাসেও করো, আর তারপরে ফিজিক্সের ক্লাসে তো করোই। ফিজিক্স ক্লাসে বোধহয় করানো হয় না, আমি যতদূর জানি বোর্ড মডেল আমাদের পড়ানো হয়েছে, এগুলো কোনোদিন মনে হয় না, কেমিস্ট্রিতেই পড়তে হতো। তারপরে আর যেটা হচ্ছে, আর এখান থেকে আর বার করা যাবে, যেহেতু ভি বেরিয়ে গেছে আর বেরিয়ে যাবে। অর্থাৎ ভি ভেলোসিটি, এখানে দেখো ভি যে ভেলোসিটি অফ হোয়াট, ভেলোসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করছে? দেখো যে নিউক্লিয়ার চার্জ, এটা তো কনস্ট্যান্ট, এটা বাদ দাও, 4πε0 কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ক্রস এইচ কনস্ট্যান্ট। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/n বেসিক্যালি, মানে ফর এ পার্টিকুলার জেড। আমি যদি হাইড্রোজেন অ্যাটমের কথা ভাবি, জেড ইকুয়াল টু 1 ধরে নিতে পারি। ভি ইজ প্রপোর্শনাল টু n, 1/n মানে কি? n যত বাড়তে থাকবে তাহলে ভি তত কমতে থাকবে। অর্থাৎ ভেলোসিটি কি? এটা অরবিটাল ভেলোসিটি, তাই তো? অরবিটাল ভেলোসিটি অফ ইলেকট্রন, কারণ ইলেকট্রনগুলো একটা অরবিটে মুভ করছে, এবং এই অরবিটগুলো কেমন? বেসিক্যালি সার্কুলার অরবিট। পরবর্তীকালে অবশ্যই ইলিপ্টিক্যাল অরবিটের কনসেপ্ট এসে গেছে। আমি যদি সার্কুলার অরবিটই ধরি, মানে ফর সিম্পলিসিটি, তাহলে সেক্ষেত্রে তোমার এন যত বাড়তে থাকবে ভি তত বাড়তে থাকবে, সরি কমতে থাকবে, তাই তো? তেমনি দেখো যে আর আর কার উপরে ডিপেন্ড করবে বলতো? এন যত বেশি হবে, এনটা কি বলতো? এন হচ্ছে এন ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি, এগুলো তো ডিসক্রিট নাম্বার, কেমন? পরবর্তীকালে এটাকে আমরা বলেছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইত্যাদি। কিন্তু এন এন যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি তার রেডিয়াসটা বেশি হবে। অর্থাৎ কিনা যে রেডিয়াস মানে কাকে রেডিয়াস বলছি? অর্থাৎ যেটা সার্কুলার বা সার্কেল বা স্ফিয়ার যাই বলো না কেন, স্ফিয়ারের যে রেডিয়াস, অর্থাৎ কিনা এন বাড়লে তার করসপন্ডিং রেডিয়াস অফ দি স্ফিয়ারও বাড়তে থাকবে। এই দুটো বার করার পরে আর কিছু প্রবলেম রইল না, সঙ্গে সঙ্গে ওয়ান ক্যান গো ফর দ্য এনার্জি ক্যালকুলেশন। এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি বার করা হলো। কাইনেটিক এনার্জি দেখা গেল যে এগুলো m/2, এগুলো সবটাই কনস্ট্যান্ট, t is 1/n স্কয়ার বেসিক্যালি, প্রপোর্শনাল টু 1/n স্কয়ার। তেমনি পোটেনশিয়াল এনার্জিও বার করা যাবে, -z স্কয়ার বাই 4πε0r। কারণ পোটেনশিয়াল এনার্জি কিছু না, এটা তো কুলম্ব এনার্জি, তাই তো? কুলম্ব এনার্জি, কারণ এটা তো কুলম্ব ইন্টারঅ্যাকশন ধরেই নিয়েছেন বোর্ড। তাহলে আলটিমেটলি দিস ইজ লাইক দিস। আচ্ছা, তাহলে সঙ্গে সঙ্গে এই দুটো এনার্জি যখন হয়ে গেল, তখন আই ক্যান গো ফর দ্য টোটাল এনার্জি অফ দি সিস্টেম, টি প্লাস ভি। টি প্লাস ভি, দিস ইজ দ্য টোটাল এনার্জি। টোটাল এনার্জি কত? m/2 1/n স্কয়ার, কেমন? তাহলে দেখো এবার যদি জেড ইকুয়াল টু 1 হয় তাহলে সেটা হচ্ছে অ্যাটমিক হাইড্রোজেন। জেড ইকুয়াল টু 1 হলে দিস ইকুয়াল টু দিস 1/n স্কয়ার। আচ্ছা, এইবারে যদি তুমি ট্রানজিশনের কথা ভাবো, এ থেকে বি এর ট্রানজিশন, অবভিয়াসলি একটা এনএ আর একটা এনবি এগুলো করে দেওয়া হয়েছে, কারণ এগুলো তো বুঝতেই পারছো, এগুলো তোমরা করেছো। এবং তার সঙ্গে যে ফ্যাক্টরটা রয়েছে সেই ফ্যাক্টরটাকে আমরা বলি রিডবার্গ কনস্ট্যান্ট, কেমন?
যে ইয়ে কি বলে এই যে আর এর ভ্যালুটা একটা m/4πh3e²/4πε0 এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কেমন? এবং এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তোমরা যেমন আর মানে গ্যাস কনস্ট্যান্টটাকে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলো, তেমনি রিডবার্গ কনস্ট্যান্টও একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কেমন? এই যে প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করবে, সেই প্যারামিটারগুলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড এবং ইট ইজ এস্টাবলিশড প্যারামিটার। এখানে আছে কে এম ই, তাই তো? এগুলো একদম অ্যাকসেপ্টেড প্যারামিটার। আর cos h অবভিয়াসলি এটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, এটা অলরেডি জানা আছে। আচ্ছা, এখান থেকে যেটা হলো, এই সিম্পল থিং থেকে বোর কিন্তু দুর্দান্ত ভাবে যেটা করলেন সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমটা তার যে করেসপন্ডিং স্পেকট্রাম কমপ্লিটলি এক্সপ্লেন করে ফেললেন, কেমন? অর্থাৎ স্পেকট্রামটা কিরকম ছিল বলতো? ডিসক্রিট ছিল, কেমন? সেই ডিসক্রিট নেচার অফ ওয়াজ কমপ্লিটলি এক্সপ্লেইনড বাই বোর। আচ্ছা, বোরের থিওরি থেকে বললাম আমরা তো ফেলতে পারি না চট করে। তোমরা এখন এত শক্ত শক্ত অঙ্ক শিখে গেছো যে বোর থিওরি তোমাদের মাথায় আর আসে না, কিন্তু বোর থিওরি কিন্তু খুব ইউজফুল ইন দ্য সেন্স যে দেখো যে মোটামুটি একটা গেস ওয়ার্ক করার জন্য, যে আমি যদি হাইড্রোজেন অ্যাটমের কথা ভাবি, হাইড্রোজেন অ্যাটমের কথা ভাবলে দেখো ডিটারমিনিং কি আছে ইকুয়েশন দেখবে, এনার্জি লেভেলস অফ ওয়ান ইলেকট্রন অ্যাটম আর গিভেন বাই দিস, কোথায় জানো? EN anyway you can check it, কোথায় 1.78 কোনটা বলো তো? এইটা দেখো, এটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে একটু কথা বলে নেওয়া ভালো। আসলে এটা তোমাদের বুঝতে পারছো যে এটা এম কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট ইত্যাদি সব এগুলো কনস্ট্যান্ট, এন তো পজিটিভ ইত্যাদি, তার মানে এনার্জিটা নেগেটিভ, তাই তো? এনার্জিটা নেগেটিভ মানে তোমরা খুব ভালো বোঝো যে এনার্জিটা নেগেটিভ মানে হচ্ছে বাউন্ড স্টেট ফর্ম করে, অর্থাৎ ইলেকট্রনটা যখন থাকবে সেটা বাউন্ড স্টেটে থাকবে, কেমন? সুতরাং এইগুলো আর আমার এক্সপ্লেন করার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে এই যে মনে করো n = 1 হতে পারে, ঠিকই। n = 1 থাকলে তোমার কি হবে? E1 পেয়ে ফেলে, তার করেসপন্ডিং E1 পেয়ে গেলে। n = 2 হলে E2 পাবে, ইত্যাদি। তুমি ইকুয়াল ক্যালকুলেট, অর্থাৎ প্রত্যেকটা লেভেলের এনার্জি তুমি ক্যালকুলেট করতে পারো ফর হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে z = 1 ধরে নিয়ে ক্যালকুলেট করতে পারো। অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জি লেভেলস গুলো আছে n = 1 2 3 4 5 6 7 8 করে you can calculate all the energy levels, কারণ এটা বেসিক্যালি রিডবার্গ কনস্ট্যান্টের সমতুল্য হয়ে গেছে, তাই তো? সুতরাং মানে একটা উইথ সাম ফ্যাক্টর, এটা রিডবার্গ কনস্ট্যান্টের মতো হয়ে গেছে। সুতরাং you can go for this calculation to get the value of energy. Now one can go for the n = infinity, say for example n = infinity মানে কি? ইলেকট্রনটাকে তুমি অনেকটা দূরে পাঠিয়ে দিয়েছো, মানে তার যে এনার্জি লেভেলটা অনেক হাই। সেক্ষেত্রে n = যদি ইনফিনিটি হয়, টা কত হবে? টা অবভিয়াসলি 0 হবে, তাই তো? অর্থাৎ যে তখন যে অ্যাটমিক যে এনার্জি সেটা তারপরে বেসিক্যালি 0। তার মানে কি? এটাকে 0 করতে গেলে কি হবে? তারপরে ইলেকট্রনটাকে তুমি ইনফিনিটিতে পাঠিয়ে দিলে। কি করে পাঠাবে? তার মানে এনার্জি তুমি সাপ্লাই করতে হবে যাতে করে এনার্জি নিয়ে ইলেকট্রনটা বেরিয়ে চলে যায়। অর্থাৎ এটাকেই তোমরা বলো আয়োনাইজেশন অফ দি হাইড্রোজেন অ্যাটম। অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমকে যদি আয়োনাইজ করতে হয়, ইউ হ্যাভ টু পুট সাম এনার্জি টু স্ন্যাচ দি ইলেকট্রন আউট অফ দি হাইড্রোজেন অ্যাটম, মানে সেইটাকেই আমরা বলি আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। এবং এইভাবে লেখা হয়েছে -IP/n²। আয়োনাইজেশন পোটেনশিয়ালটা সঙ্গে সঙ্গে ক্যালকুলেট করা যায়, এবং সেটা কত? 13.6 Z², এবং z = 1 যদি লেখো, যেটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সেটা হচ্ছে 13.7 ভোল্ট। তার মানে হাইড্রোজেন অ্যাটমের যখন গ্রাউন্ড স্টেটে কথা বলবো, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম একদম n = 1, দিস ইজ দ্য লোয়েস্ট পসিবল স্টেট, তাকেই গ্রাউন্ড স্টেট বলছি। এবং কাকে গ্রাউন্ড স্টেট বলে এই কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে বলছি, দিস ইজ দ্য লোয়েস্ট এনার্জি স্টেট, তাই তো? সুতরাং আসলে গ্রাউন্ড স্টেট মানে কি? যেখান থেকে তোমার কোন রকম এনার্জি রিলিজ করবে না, অর্থাৎ ডিকে করবে না অ্যাটমটা। পরবর্তীকালে ডিকে সম্বন্ধে যখন কথা বলবো তখন এই প্রশ্নগুলো তোমাদের কাছে উত্তর এসে যাবে, সেই জন্য আমি এখন একটু রিজার্ভ রাখছি, কেমন? ডিকে কথাটা তো এক্ষুনি আমি বলতে পারি না তোমাদের, এখন অ্যাটমিক ফিজিক্স আমি শুরুই করিনি, এখনই ডিকে বললে তোমরাই ডিকে করে চলে যাবে এখন। সুতরাং সেটা না বলাই বাঞ্ছনীয়।
সুতরাং ইন্টারাকশন পোটেনশিয়াল, সরি এটা বললাম আয়োনাইজেশন পোটেনশিয়াল। This is the minimum amount of energy you have to put to ionize the hydrogen atom. অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম যখন গ্রাউন্ড স্টেট আছে তার থেকে বেরিয়ে আনার জন্য, অর্থাৎ সেইটাকে তোমাকে যে পরিমাণ এনার্জি দিতে হবে সেটাই হচ্ছে তোমার 13.6, অর্থাৎ n=1 করতে হবে তোমার বেসিক্যালি, কেমন? অর্থাৎ গ্রাউন্ড স্টেটে যে বসে আছে কত তার এনার্জি, -13.6, এবং ওই পরিমাণ এনার্জি যদি দাও তাহলে ইলেকট্রনটা বেরিয়ে আসবে। অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়ালটা হবে কি, পজিটিভ 13.6, কেমন? তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড to snatch the electron out of the hydrogen atom from its ground state. তার মানে এই কথাটা বলছি বারবার, গ্রাউন্ড স্টেট মানে ওই n=1 স্টেট। n=2 তে থাকলে কিন্তু তার আয়োনাইজেশন এনার্জি অবভিয়াসলি আলাদা হবে। হ্যাঁ বলুন কেন? হ্যাঁ 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 তাহলে আমি বলবো না, পরে আসছি আমি। আমি সরিয়ে দেবো কি ওই অন্য টেবিলে? একটু ওয়েট করুন, আমি আসছি। আচ্ছা, তাহলে দেখো যে আয়োনাইজেশন পোটেনশিয়াল এই জিনিসগুলো আমি ইউজ করবো আসলে, এই জন্য বলে নিলাম, কেমন? আচ্ছা, পরবর্তীকালে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হবে, এটা এখানেও বলে দিয়েছে, কেমন? আচ্ছা, এইবারে চলে এসো, আমি বোর থিওরি থেকে আরো একটা জিনিস তোমাদের কনক্লুশন করাই। যে মনে করো এখানে কি বলা হয়েছে, ওই যে বলেছি না, বোর থিওরি বলেছিল কি এটা তোমার এটা কোন কিরকম বলো তো, এটা যেন সার্কুলার অরবিটটা সার্কুলার, তাই তো? তাহলে n=1 যখন হবে, n=1, তখন তার করেসপন্ডিং যে রেডিয়াস, জাস্ট ইউ ক্যান চেক ইট, কোথায় এখানে কোনো ইকুয়েশন বলেছে? ইকুয়েশন বলেনি। আচ্ছা, এনিওয়ে বলার দরকার নেই। একটু আগেই তোমার আর এর একটা ভ্যালু বের করেছিলাম আমরা, এই আর এর জন্য দেখো, যদি n=1 বসিয়ে দাও, ফর এক্সাম্পল n=1 বসিয়ে দাও, দিয়ে z=1 বসাও হাইড্রোজেন অ্যাটমের জন্য, তাহলে তুমি যেটা পাবে, যেটা আর হচ্ছে কিসের রেডিয়াস? এটা হচ্ছে n=1 এর জন্য হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস, এবং এই 1 এর জন্য ওটাকে গ্রাউন্ড স্টেট বলো, তাহলে দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট অফ দি অ্যাটমিক হাইড্রোজেন, রেডিয়াস অফ দি গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম। তাহলে হবে, সেটা হবে তোমার, ওই ডেটাগুলো বসাতে হবে। এই যে এই জিনিসটা বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে দিস ইজ ইকুয়াল টু 5.29 × 10⁻11 মিটার। এইটা কি, এটা তার মানে কি বলতো, এটাকেই আমরা বলি ফার্স্ট বোর রেডিয়াস, কেমন? এটাকে কি লিখেছে, ফার্স্ট বোর রেডিয়াস বলেছে, হ্যাঁ ফার্স্ট বোর রেডিয়াস বলেছে, তাই তো? হাইড্রোজেন অ্যাটমের এই সেন্সে ফার্স্ট বোর রেডিয়াস 5.29 × 10⁻11 মিটার। এখানে ε0 h এর ভ্যালু বসানো হয়েছে, মাস অফ দি ইলেকট্রন ইউজ করা হয়েছে, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ বসানো হয়েছে, ইত্যাদি বসিয়ে দেখা গেল এই জিনিসটা আসলো। এই জিরো হচ্ছে, দিস ইজ দ্য বোর রেডিয়াস, কেমন? এটাকে আমরা বোর রেডিয়াস বলবো, 5.29 × 10⁻11 মিটার, কেমন? আচ্ছা বেশ, তারপরে এক কাজ করা যাক, এই অ্যাটমিক ফিজিক্স পড়ার সময় জানো তো, এই সব এই এত ডেটাগুলো, এই 4πε0 এইচ এম ই, এই সবগুলো বারবার লিখতে না আমাদের হাত ব্যথা হয়ে যায়। যার ফলে আমরা কি করি, আমরা করি কি, আমাদের একটা কনভেনশনাল ইউনিট ইউজ করি, যেটাকে আমরা বলি অ্যাটমিক ইউনিট, কেমন? অ্যাটমিক ইউনিটে যখনই ট্রান্সফার করব, তখন আমরা ধরে নেব ইলেকট্রনের মাস 1, ক্রস এইচ মানে h/2π, এটাকেও 1 ধরবো, E= দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক চার্জ, সেটাকেও 1 ধরবো, 4πε0 এটাকেও 1 ধরবো, কেমন? তাহলে এই যদি ঘটনা ঘটে, তাহলে ইএনটা কত হবে? ইএন হচ্ছে তোমার কত, ইএন একটু আগে দেখেছিলে, ইএন= এখানে বসিয়ে দেবে, ওইগুলো সব প্যারামিটারগুলো যদি বসিয়ে দাও, m=1, cos h=1, এটাও 1, কেমন? এবং ইটা 1 হয়ে গেছে, তাহলে এটা z² হয়ে যাবে শুধু, তাই তো? z²/2 z²/2 × 1/n², এই যে -z²/2/n²। তার মানে এনার্জিটাকে তুমি যদি তোমার ইউজুয়াল ইউনিটে না লেখো, অর্থাৎ কিনা তোমার প্র্যাকটিক্যাল ইউনিট যেটা বলো তোমরা, কেমন? সেটাতে না করে আমরা অ্যাটমিক ফিজিক্স যারা পড়াই বা পড়ে থাকি, তারা কি করি, ইন টার্মস অফ অ্যাটমিক ইউনিট লিখি, এবং তুমি দেখবে যে আমি বেশিরভাগ সময় অ্যাটমিক ইউনিট কথাটাই বলবো, কেমন? অর্থাৎ অ্যাটমিক ইউনিট এনার্জিতে তাহলে কি হবে বলতো,
জেড ইকুয়াল টু যদি তুমি 1 বসিয়ে দাও তাহলে এটা তো হাইড্রোজেন অ্যাটমের জন্য হচ্ছে, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য n ইকুয়াল টু 1 যদি বসাও, মনে করো গ্রাউন্ড স্টেট, তাহলে কত হলো -12 অ্যাটমিক ইউনিট। কার এনার্জিটা? গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম। তাহলে অ্যাটমিক ইউনিট মানে কি বলতো? এটাই তো ইকুয়াল টু আমার 13.6 বলেছিলাম। তাহলে 1 অ্যাটমিক ইউনিট মানে কত? হাফ অ্যাটমিক ইউনিট যদি 13.6 হয়, 1 অ্যাটমিক ইউনিট ডেফিনেটলি 27.2 ইলেকট্রন ভোল্ট, তাই তো? তাহলে লেখো, তাহলে তোমার 1 অ্যাটমিক ইউনিট তার এনার্জিটা হবে কত? 27.2 ইলেকট্রন ভোল্ট। আমরা অ্যাটমিক ইউনিটে লিখবো -12 atomic units of the ground state of the hydrogen atom, কেমন? আচ্ছা বেশ, তারপরে আমি এগিয়ে যাই। এটা করার পরে এইবারে এসো যে এবারে মনে করো আমি তোমাদের একটু জাস্ট একটু তোমাদের একটা ভারী ইন্টারেস্টিং কথা বলি। মনে করো আমি গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটমের কথা ভাবছি, এবং তার গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম, তার ভেলোসিটি কত? ভেলোসিটিটা তুমি এক্ষুনি ক্যালকুলেট করতে পারবে। ভেলোসিটিটা লেখা হয়েছিল, দেখো এই যে এক্সপ্রেশনটা একটা লেখা হয়েছিল না, ভি কোথায়? এখানে ভি। আচ্ছা, জেড ইকুয়াল টু 1 বসিয়ে দেবে হাইড্রোজেন অ্যাটমের জন্য, তাই তো? জেড ইকুয়াল টু 1, তাহলে এন ইকুয়াল টু 1 বসিয়ে দিলে, তাহলে গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটমের ভেলোসিটি কত? e²/4πε0 ক্রস এইচ, তাই তো? ওই জিনিসটা দেখো, এই যে ভি জিরো লেখা হলো, কারণ হচ্ছে তোমার ফার্স্ট বোর রেডিয়াসে যখন, সরি ফার্স্ট বোর অরবিটে যখন এটা থাকবে, ইলেকট্রনটা থাকবে, তখন তার যে অরবিটাল ভেলোসিটি হবে, দ্যাট ভেলোসিটি ইজ ইকুয়াল টু e²/4πε0/h, কেমন? আচ্ছা, এটাকে যদি এটা তো ভেলোসিটির ডাইমেনশন, দিস ইজ দ্য ডাইমেনশন অফ ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটি ডাইমেনশনটাকে আমি যদি এইভাবে লিখি, লাইট ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই কনস্ট্যান্ট, তাহলে আলফা তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে আলফাটা কত হবে? আলফাটা হবে e²/4πε0h ইন্টু সি, অর্থাৎ আলফা ইকুয়াল টু দিস। এই আলফাটা না খুব বিখ্যাত জিনিস। আলফাটাকে বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এবং তার ভ্যালুটা 1/137, এবং এটা একটা সাংঘাতিক মানে প্যারামিটার, যে প্যারামিটারটা তোমাকে ঠিক করে দেয় ইন্টারঅ্যাকশনের স্ট্রেংথ কত হয়, বুঝতে পেরেছো? অর্থাৎ বোর থিওরি তুমি মানে বাম হাতে ঠেলে দিলে হবে না, এটাও তোমাকে মনে রাখতে হবে। বোর থিওরি থেকে কত সহজে আমরা এই সমস্ত সুন্দর সুন্দর কনসেপ্ট গুলো পেয়ে যেতে পারি, কেমন? তাহলে দেখো যে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু e²/4πε0h/c, এবং সেই ফাইন স্ট্রাকচার বস্তুটি আমি খুব ডিটেইলে পড়াবো অন্য সময়, কেমন? এবং ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট হচ্ছে আলফা ইকুয়াল টু 1/137, এখানে বসিয়ে দিলে তাই হয় ভ্যালুটা, কেমন? এবং বুঝতেই পারছো যে এখানে বলেও দিয়েছে যে আলফা যেহেতু তোমার কি বলবে, এটা যদি ইন টার্মস অফ অ্যাটমিক ইউনিটে লেখো, অ্যাটমিক ইউনিটে লিখলে কি হবে, এর সাথে আলফা ইন্টু সি, তো বেসিক্যালি আলফা সি ইকুয়াল টু ভেলোসিটি ডাইমেনশন ঠিক মতো যদি লেখো, তাহলে দেখবে যে সি ইকুয়াল টু 137 অ্যাটমিক ইউনিট ট্রান্সফার করে নেওয়া। কারণ তোমাকে তো একটু আগেই বললাম যে কি কি করতে হবে, cos h1 m ইকুয়াল টু 1 4πε0 1 ইত্যাদি করলে তুমি দেখবে যে সি, যে লাইট ভেলোসিটি সেটা হচ্ছে অ্যাটম 137। তার মানে তো কেউ যদি বলে যে লাইটের, কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে লাইটের ভেলোসিটি কত, তুমি যদি 137 বলো, ভুল বলবে না, তার পাশে একটা ছোট্ট করে বলতে হবে অ্যাটমিক ইউনিট, কেমন? তার মানে লাইট ভেলোসিটি ইজ বেসিক্যালি 137 অ্যাটমিক ইউনিট। এই কথা বললেও তোমার লাইট ভেলোসিটি বলা হয়ে যায়, তার মানে সেখানেও তোমার মানে কারেক্ট বলা হলো, কেমন? তোমার লাইট ভেলোসিটি ইজ 137 অ্যাটমিক ইউনিট, হয়তো তোমরা দেখবে আমি ইউজ করছি। আচ্ছা আচ্ছা, নিউক্লিয়াসের মাস তো বুঝতেই পারছো, নিউক্লিয়াসের মাস মানে তোমার প্রোটন এবং নিউট্রন মিলিয়ে যেটা হয়। আচ্ছা, এই সবগুলো আছে, এবং অবভিয়াসলি আমি আর এর মধ্যে যাচ্ছি না, কারণ তোমরা খুব ভালো বোঝো যে সেন্টার অফ মাস কাকে বলে।
কেমন? অর্থাৎ কিনা নিউক্লিয়াসকে প্রচন্ড হেভি ধরলে তুমি একটাই পার্টিকেল হিসেবে কল্পনা করলে, যার মাসটা হচ্ছে বড় এম, আর ছোট মাসটা তোমার যদি কি বলে ওটাকে ইলেকট্রনের মাস লেখো, তাহলে সেন্টার অফ মাস যদি তুমি এবার কল্পনা করো, আমি কিন্তু সবটাই ভাবছি একটা ইলেকট্রনের জন্য, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের জন্য। কেমন? তোমরা কিন্তু আমাকে মিসলিড করো না যে আমি অনেকগুলো ইলেকট্রন থাকলে একদম প্রায় লাইফ ফেল হয়ে যাবে। আমি একটা ইলেকট্রনের কথা ভাবছি কেবল। কেমন? একটা ইলেকট্রন এবং তার নিউক্লিয়াসের কথা ভাবছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, এম এম বাই এম প্লাস এম, অবভিয়াসলি আমি যতদূর জানি এটাকে কি বলে, রিডিউস মাস বলে, তাই তো? তাহলে রিডিউস মাস যখনই বলে, তাহলে এম হচ্ছে ইলেকট্রনের মাস, এটা তো ভীষণ ছোট কম্পেয়ার টু নিউক্লিয়ার মাস। তাহলে এটাকে যদি বাদ দাও মনে মনে, তাহলে পুরো এম পড়ে থাকবে। তাহলে এমটাকে সেফলি কেটে দিতে পারো। কেটে দেওয়ার অর্থ হলো রিডিউস মাস আর ইলেকট্রনের মাস তুমি প্রায় অলমোস্ট আইডেন্টিক্যাল। কি বল? সুতরাং আমরা ওই যখন অ্যাটমিক ফিজিক্স পড়াবো, কখনো বা রিডিউস মাস ইউজ করব, কখনো বা তার ইলেকট্রনের মাস ইউজ করব। কেমন? তাতে কোনো খুব পার্থক্য হবে না। আর যদি কোনো পার্থক্যের জায়গা থাকে, আমি এক্সপ্লিসিটলি বলে দেবো যে এখানে বাবা পার্থক্য হতে পারে। কেমন? সুতরাং এই জিনিসগুলো করা যেতে পারে, এবং এটা পরবর্তীকালে এগুলো ইউজ করা হয়েছে বোর থিওরিটাকে আরেকটু মডিফাই করার জন্য। মানে বোর থিওরিতে তো তোমার ইলেকট্রনের মাস ধরে হয়েছিল, এবং বোর যে খুব ভুল করেনি সেটা তার প্রমাণ। কেমন? বোরের যে থিওরি, তাতে মাসটা ইলেকট্রনের মাস ধরা হয়েছিল। কেমন? সুতরাং বোর থিওরি খুব খারাপ করেননি। আচ্ছা, তারপরে আচ্ছা এইগুলো তো আছে, এগুলো তো তোমরা এই বইতে না একটু দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো ফ্র্যাঙ্ক হার্জ এক্সপেরিমেন্ট। আমি বইতে যা আছে আমি তাই বলে যাচ্ছি, আমি এটা নিয়ে খুব ইয়ে করছি না, মানে বইটা ডেভেলপমেন্টটা দেখাচ্ছি কিভাবে করছে। ফ্র্যাঙ্ক হার্জ এক্সপেরিমেন্ট। কেমন? ফ্র্যাঙ্ক হার্জ বেসিক্যালি কি ড্র করেছিলে যে ওই ডিসক্রিট এনার্জি লেভেলের যে কনসেপ্ট। কেমন? ইয়েস, কারণ তোমরা পড়ে দেখবো, আমি আর যাচ্ছি না। আচ্ছা, বোর মডেলের লিমিটেশন আছে, সেগুলো তোমরা দেখেছো। তারপরে তোমাদের এক্স রে স্পেক্ট্রা ইত্যাদি অ্যানালিসিস করা হয়েছে, আমি এগুলোর মধ্যে আর যাচ্ছি না। আমি বোর থিওরি সাকসেস নিয়ে চিন্তিত ছিলাম, সেটা বলেছি। আচ্ছা, তারপরে এটা হয়তো অনেকটা পরের ঘটনা, আমি এটা যখন আসবো তখন, সেটা হচ্ছে তোমার স্পিনের কনসেপ্ট। কেমন? স্পিন কাকে বলে ইত্যাদি, মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড স্পিন। আচ্ছা, একটু বলে নেওয়াই ভালো বোধহয়। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড স্পিন, এটা দুটো একসাথেই বলা হয়েছে। আচ্ছা, বুঝে গেছি, ঠিক আছে। তাহলে দেখো যে ইলেকট্রন যখন অরবিটে ঘুরছে, ইলেকট্রন চার্জ পার্টিকেলের ফলে তার একটা কারেন্ট তৈরি হবে। এই তো মনে করে এইরকম একটা অরবিটে ঘুরছে, টেকিং নিউক্লিয়াস এট দি সেন্টার, তাই তো? সুতরাং এইভাবে তোমার অরবিটে ঘুরছে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনের চার্জ। তাহলে তার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে অবভিয়াসলি ইউ ক্যান রাইট, সরি, you can assign some sort of magnetic moment, কারণ তোমরা জানো ম্যাগনেটিক মোমেন্ট ইজ রিলেটেড টু দা, এটা অবভিয়াসলি যেহেতু চার্জ পার্টিকেল ইলেকট্রন যেহেতু মুভিং উইথ ভেলোসিটি ভি, তাহলে তার সঙ্গে একটা তুমি চার্জ ডেনসিটি ইমপ্লাই করতে পারো, বা সোজা কথা চার্জ ডেনসিটি বা চার্জ কারেন্ট তুমি অ্যাসাইন করতে পারো। এগুলো তো তোমরা বার্ট-সাবার্ট ল থেকেই পড়ে এসছো, এবং ফাইনালি তোমরা দেখেছিলে, ইনফ্যাক্ট আমি পড়িয়েছি, সেটা হচ্ছে যে এই অ্যাম্পিয়ার্স ল বলছে যদি এটা ক্লোজ লুপ থাকে, সেই ক্লোজ লুপের জন্য, ক্লোজ লুপে যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে ইট বিহেভস অ্যাজ এ ম্যাগনেটিক সেল, এবং ইট হ্যাজ সাম সর্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট। এবং সেই ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা কি হবে, যে কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট, অবশ্যই ক্লোজ লুপ, কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট আই multiplied by the area enclosed by the circuit. এটাই তো অ্যাম্পিয়ারস থিওরেম। তাহলে m equal to I into dA, এবং সেই ম্যাগনেটিক মোমেন্টটা কিভাবে কাজ করে বলো তো? এটাকে যদি প্লেন হিসেবে কল্পনা করে নাও, কারণ এটা একটা প্লেনে তুমি ফেলতে পারবে। কেমন? এটা প্লেনে ফেললে, অর্থাৎ হ্যাঁ বলো। ক্লাস রয়েছে আমাদের 10:30 থেকে। আচ্ছা, ওরে বাবা, তোমার খুব পারফেক্ট গো বেরিয়ে যাবার ব্যাপারে, দুবার দেরি হবে না তোমাদের, গুড। আচ্ছা, কার ক্লাস এখন? বিশ্বজিৎ এখন ক্লাস? ও, স্পেশাল পেপার নাকি?
হ্যাঁ স্যার। আচ্ছা 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 আচ্ছা, বেশ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেড়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি কি বলবো আসলে, এগুলো না তোমরা জানো, কিন্তু আমি আসলে এই জন্য বলছি যে এটাকে তোমাদের সাথে ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করার জন্য, না হলে এগুলো তো তোমাদের এত বোকা ভাবার অধিকার তো আমার নেই রে বাবা। আচ্ছা যাও, ঠিক আছে, পরের দিন দেখা যাবে, কালকে তো আছে তাই তো, ওকে লিভ ইট, ইউ ক্যান লিভ।